হ্যালো ছোট্ট স্যারেরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের ভৌত জগত পরিমাপ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 6 নম্বর লেকচার দেখব। ঠিক আছে, তো চলো আমরা 6 নম্বর লেকচারটা শুরু করি। তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পরিমাপ কি জিনিস, পরিমাপ কাকে বলে। পরিমাপ, ঠিক আছে, পরিমাপ কি জিনিস। পরিমাপ হলো কোনো একটা কিছুর পরিমাণ নির্ণয় করা। কোনো একটা কিছুর পরিমাণ নির্ণয় করাকেই কি বলা হয় বলো তো? পরিমাপ বলা হয়। আমি যদি তোমাকে বলি এই বোর্ডটা যেটা দেখতে পাচ্ছ এটা দৈর্ঘ্য কতটুকু, তখন তুমি এই দৈর্ঘ্য পরিমাপ করে বলবা। তোমাকে বললাম ধরো আমাদের একটা ক্লাসরুম আছে, তোমার ক্লাসরুমে ছাত্র কতজন আছে, তুমি হিসাব করে ওই ছাত্রের পরিমাণটা নির্ণয় করে বলবা। বুঝতে পারছো? তারপর ধরো আমি তোমাকে বললাম এখন সময় কয়টা বাজে, সময় তুমি গণনা করবা, সময়ের পরিমাণ নির্ণয় করবা। আজকের দিনে তাপমাত্রা কত, তাপমাত্রাটা তুমি পরিমাণ করে বলে দিতে পারবা। ঠিক আছে, পরিমাপ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলা হয় পরিমাপ। পরিমাপ, ঠিক আছে। তাহলে পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপ বলে, ঠিক আছে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। এখন এই যাদেরকে আমরা, যাদের পরিমাণ আমরা নির্ণয় করতে পারতেছি, অর্থাৎ যাদেরকে আমরা পরিমাপ করতেছি, যাদেরকে পরিমাপ করতেছি তাদেরকে আমরা বলবো রাশি। যাদেরকে পরিমাপ করতেছি, এই বোর্ডটা দৈর্ঘ্য পরিমাপ করেছো, দৈর্ঘ্য একটা রাশি। আজকের দিনে তাপমাত্রা কত, তাপমাত্রা পরিমাপ করেছো, তাপমাত্রা একটা রাশি। এখন সময় কয়টা বাজে, সময় পরিমাপ করেছো, সময় একটা রাশি। ঠিক আছে, তাহলে রাশি কাকে বলবো? আমাদের এই জগতে, হ্যাঁ, আমাদের এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো তাদেরকে আমরা রাশি বলবো। এই ভৌত জগতে, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলবো আমরা। ঠিক আছে, যেমন তোমাকে যদি আমি দুইটা একটা এক্সাম্পল দিই, যেমন ধরো কোন একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করবা, তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো? হ্যাঁ, পরিমাপ করতে পারো। আমার ভর আমি পরিমাপ করব, আমার ভর কত, আমি ভর পরিমাপ করতে পারি। হ্যাঁ, পরিমাপ করা যায়। আজকের দিনে এখন সময় কয়টা বাজে, পরিমাপ করতে পারি। আজকের দিনের তাপমাত্রা কত, তাপমাত্রা পরিমাপ করতে পারি। এরকম অসংখ্য রাশি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। যা কিছু পরিমাপ করতে পারি তাদেরকে আমি কি বলবো বলতো? রাশি বলবো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো তুমি কেমন আছো, তুমি বলবা আমি ভালো আছি। আমি তোমাকে প্রশ্ন করলাম কতটুকু ভালো আছো, এইটুকু নাকি এইটুকু নাকি এইটুকু, তুমি কিন্তু বলতে পারবা না। কতটুকু ভালো আছো তুমি পরিমাপ করতে পারবা না। আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কি ভালোবাসো আমাকে, তুমি বলে হ্যাঁ ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি। কতটুকু ভালোবাসো? তা কেউ যদি তোমাকে কোনোদিন প্রশ্ন করে বসে যে তুমি কি আমাকে ভালোবাসো, যদি ভালোবাসো কতটুকু ভালোবাসো, বিপদে পড়ে যাবা কিন্তু, বুঝছো? কারণ তুমি পরিমাপ করে বলতে পারবা না। তাহলে মানুষের সুখ, দুঃখ, ভালোবাসা এগুলো আমরা পরিমাপ করতে পারি না, এদেরকে আমরা রাশি বলবো না। কিন্তু কোন একটা বস্তুর দৈর্ঘ্য, কোন একটা বস্তুর ভর, আজকের দিনের সময়, এখনকার সময়, আজকের দিনের তাপমাত্রা, কোন একটা বস্তুর ওজন, সবকিছু পরিমাপ করতে পারি আমরা। তো যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে রাশি বলবো, যাদেরকে পরিমাপ করতে পারবো না তাদেরকে রাশি বলবো না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এই যে যেগুলো রাশি নয়, যেমন কি বলতো, সুখ, তারপর দুঃখ, সুখ, দুঃখ, তারপরে এই ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ, এগুলো পরিমাপ করা যায় না। হ্যাঁ, এগুলো রাশি নয়, এগুলো রাশি নয়। বুঝতে পারছো? এগুলো রাশি নয়। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি কোনো একটা কিছু পরিমাপ করতে চাই, কোনো একটা কিছু যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো একক, সেটা হলো একক। যেমন দেখো, তুমি যদি এটা দৈর্ঘ্য পরিমাপ করতে চাও,
তাহলে তুমি বলবা এটার দৈর্ঘ্য কতটুকু, তো তুমি ধরো পরিমাপ করে বলছো যে ভাই এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এটা 10, শুধুমাত্র 10 বললে কিন্তু আমি বুঝতে পারবো না তুমি কি পরিমাপ করছো। 10 যে কোনো কিছু হতে পারে, কিন্তু 10-এর সঙ্গে যখন মিটার বলে দিবা, আমি বলে নিব, বুঝে নিব তুমি ওটা দৈর্ঘ্য পরিমাপ করেছো। তাহলে কোন একটা রাশি যখন পরিমাপ করা হয়, ওই পরিমাপের জন্য কোন একটা জিনিসকে ন্যূনতম বা আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়। তা ধরো এই যে বোর্ডটা তুমি পরিমাপ করে আমাকে বলতেছো, অনেক মান বলে বেশি মান বলে ফেলাইছি 10 মিটার। তা ধরো সাপোজ তুমি বোর্ডটা পরিমাপ করে পাইছো 10 মিটার। তা 10 মিটার তুমি কিভাবে পাইছো? তোমার কাছে পরিমাপের জন্য অবশ্যই কোনো একটা আদর্শ কোনো একটা কিছু ধরে নিয়েছিলা, যে ভাইয়া ধরেন আমি এইটুকু জানি, আমি এইটুকু এইটুকু পরিমাপকে আমি ধরলাম এটা 1 মিটার। এরকম করে এটা যদি 2 গুণ নেয় 2 মিটার, এটার যদি 3 গুণ নেয় 3 মিটার, 4 গুণ নিলে 4 মিটার। বুঝতে পারছো? তাহলে পরিমাপ যে কোনো কিছু পরিমাপ করো, দৈর্ঘ্য যদি পরিমাপ করো, তাহলে দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট ন্যূনতম মানকে আদর্শ হিসেবে ধরে নিতে হবে, যেটাকে তুমি ওটার একক বলবা। ওটা দ্বিগুণ হলে দ্বিগুণ, 3 গুণ হলে 3 গুণ, 4 গুণ হলে 4 গুণ। তাহলে তুমি ধরো 1 মিটারকে নির্দিষ্ট করে ধরে নিছো, তার দ্বিগুণ হলে 2 মিটার, 3 গুণ হলে 3 মিটার, 4 গুণ হলে 4 মিটার। এইভাবে তুমি দৈর্ঘ্য কি করে বলো তো পরিমাপ করো। কোন একটা বস্তু আমি তোমাকে দিয়েছি, দিয়ে তো ভর পরিমাপ করতে বলেছি আমি তোমাকে, এটার ভর পরিমাপ করো। তাহলে ভরের জন্য তুমি একটা কি করবা, 1 কেজিকে একটা আদর্শ মান হিসেবে ধরে নিবা। ওটার দ্বিগুণ হলে 2 কেজি, 3 গুণ হলে কি বলতো 3 কেজি। তাহলে যে কোনো রাশি পরিমাপ করার জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, ন্যূনতম মানের প্রয়োজন হয়, ন্যূনতম মানের প্রয়োজন হয়, যার সাথে তুলনা করে ওই রাশিটা আমরা পরিমাপ নির্ণয় করবো। ঠিক আছে, ন্যূনতম মানকে বলা হয় ওই রাশিটির পরিমাপের একক, পরিমাপের কি বলতো একক। তাহলে যে কোনো রাশি যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে আমাদের কিসের প্রয়োজন ভাইয়া? এককের প্রয়োজন। ঠিক আছে, তাহলে একক আমরা কাকে বলবো বলো? একক আমরা কাকে বলবো বলো? কোন রাশি পরিমাপের জন্য, কোন একটা রাশি আমরা পরিমাপ করব, কোন রাশি পরিমাপের জন্য যে নির্দিষ্ট ন্যূনতম মান, যে নির্দিষ্ট ন্যূনতম মান আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়, আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়, যার সাথে তুলনা করে, যার সাথে তুলনা করে ওই রাশিটি পরিমাপ করা হয়, ওই রাশিটি পরিমাপ করা হয়, তাকে একক বলে, তাকে একক বলে। তাহলে একক হচ্ছে কোন একটা রাশি পরিমাপের জন্য নির্দিষ্ট ন্যূনতম ধরে নেওয়া মান, যেটা আদর্শ হিসেবে সারা বিশ্ব ধরে নিয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, মিটার বলতে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট দূরত্ব, ওটাকে সবাই 1 মিটার বলবে। 1 কেজি বলতে একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায়, ওর ওর থেকে বেশি ভরকে তুমি 1 কেজি বলতে পারবে না, ওইটুকুই 1 কেজি ধরে নিতে হবে। হিসাবের জন্য সারা বিশ্ব আমরা এটাই মেনে নিয়েছি, ওটাকে আমরা বলবো কি বলতো একক। তাহলে 1 মিটার বলতে কতটুকু দূরত্ব, 1 কেজি বলতে কতটুকু ভর, 1 সেকেন্ড বলতে কতটুকু সময়, আমরা এই এককের এসআই সংজ্ঞা পড়বো, আমরা কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওগুলোতে পড়বো আমরা, সমস্যা নেই। এখন দেখো, আমরা যদি রাশির দিকে তাকাই, তাহলে রাশি পরিমাপের জন্য একটা এককের প্রয়োজন হয়, আমাদের এককের প্রয়োজন হয়। তাহলে দেখো এই যে রাশি যেগুলো আছে, এই রাশিগুলোর আবার নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। ঠিক আছে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। ঠিক আছে, এক মৌলিক রাশি, মৌলিক রাশি। দুই যৌগিক রাশি বা লব্ধ রাশি, যৌগিক বা লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ। এর অর্থ কি? অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না, অন্য রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলে। ঠিক আছে, যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অর্থাৎ ওই রাশিগুলোকে ভাঙলে অন্য কোনো রাশি পাবা না। ঠিক আছে, ওই রাশি শুধু ওই একটা রাশি দ্বারাই গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক রাশি।
দেখাচ্ছি আমি, এরকম মৌলিক রাশি আছে 7টা। আর যৌগিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন নয় বা নিরপেক্ষ নয়, স্বাধীন নয়। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলবো যৌগিক রাশি। একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যৌগিক রাশি গঠিত হয়। একটা যৌগিক রাশিকে যদি ভাঙলে ওর ভিতরে একাধিক মৌলিক রাশি পাবা। তাহলে যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে বলবো যৌগিক রাশি। আর মৌলিক রাশি কি? যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ, ওই একটা রাশি, ওর ভিতরে আর অন্য কোনো রাশি তুমি পাবা না, তাদেরকে আমরা বলবো মৌলিক রাশি। তা চলো আমরা উদাহরণের সাহায্যে এই দুইটা জিনিস দেখার চেষ্টা করি। মৌলিক রাশি রয়েছে 7টি। এখন পর্যন্ত আমাদের আবিষ্কৃত মৌলিক রাশি রয়েছে 7টি। ঠিক আছে, দেখো সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি কোনটা কোনটা আসলে আছে। তাহলে দেখো মৌলিক রাশি কয়টি বললাম ভাইয়া? 7টি। মৌলিক রাশি হলো 7। কে 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 এই 7টি রাশি হচ্ছে দৈর্ঘ্য, তারপর ভর, তারপর সময়, তারপর তাপমাত্রা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপর পদার্থের পরিমাণ, আর একটা হলো দীপন তীব্রতা। ঠিক আছে, 7টা দেখো, 1 2 3 4 5 6 7, এই 7টা হলো আমাদের মৌলিক রাশি। অর্থাৎ এই সকল রাশি একক, এগুলোর ভিতরে আর অন্য কোনো রাশি নয়, এই 7টাই হলো আমাদের মৌলিক রাশি। কিন্তু তুমি যদি যৌগিক রাশির দিকে তাকাও, দেখো যেমন আমি তোমাকে যৌগিক রাশির একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো বল। কি বলতো? বল। F ইজ ইকুয়াল আমরা কি জানি বলতো? ma। তাহলে বল হচ্ছে ভর ইনটু কি বলতো? ত্বরণ। ভর ইনটু ত্বরণ। এতে বলের ভিতরে একটা ভর আছে আর একটা কি আছে বলতো? ত্বরণ আছে। ভর নিজে একটা মৌলিক রাশি, ত্বরণটা দেখো, ত্বরণ আর একটা যৌগিক রাশি। দেখো ত্বরণকে যদি ভাঙবো, ত্বরণকে ভাঙলে কি পাবা বলতো? বেগ ভাগ সময়। আবার বেগ এটাও একটা যৌগিক রাশি, কারণ কি? বেগকে যদি ভাঙবো তাহলে কি পাবা? সরণ ভাগ সময়, নিচে আসে সময়। তার মানে বলকে যদি ভাঙি আমরা কি পাচ্ছি? সরি সরি, এখানে এ না, এখানে এম, এখানে এম। তাহলে এম ইন্টু এস ডিভাইডেড বাই টি ইন্টু কত বলতো? টি। তাহলে আমরা যদি বলকে যদি ভাঙি, দেখো বলের ভিতর কি আছে? ভর আছে, তারপর সরণ আছে। আচ্ছা, এই সরণ যেটা আছে, সরণ হলো এক প্রকার দৈর্ঘ্য। কোন একটা বস্তু এই স্থানে ছিল, কিছুক্ষণ পর সে এইখানে গেল, এ বিন্দুতে ছিল, বি বিন্দুতে গেছে, এইটা মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এটাকে বলা হয় সরণ। তাহলে সরণ মানে কি? একটা নির্দিষ্ট জায়গার দৈর্ঘ্য পরিমাপ করা আসলে। তাহলে সরণ হলো একটা দৈর্ঘ্য। তাহলে নিচে আসে সময়, আরো একটা কি আছে বলতো? সময়। তাহলে দেখো তো বলটাকে যদি তুমি ভাঙবো, ভর এটা একটা মৌলিক রাশি, তারপর দৈর্ঘ্য এটাও একটা মৌলিক রাশি, সময় 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 এটাও একটা মৌলিক রাশি। তাহলে বলকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাচ্ছ, অর্থাৎ বল একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাই বল একটা যৌগিক রাশি। তাহলে এভাবে যে সকল রাশি একাধিক রাশির সমন্বয়ে গঠিত, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা বলবো যৌগিক রাশি। আর এই তো 7টা যেটা দেখতে পাচ্ছ, এই 7টা হলো মৌলিক রাশি। ঠিক আছে, এগুলো অন্য রাশির উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে মৌলিক রাশি কি, যৌগিক রাশি কি, আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে এই রাশিগুলো যদি আমরা হিসাব করতে চাই, তাহলে হিসাব করার জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কি বলতো? একক। সেটাকে কি বলা হয়? একক। এককের এখন এরকম কি আছে বলতো? প্রকারভেদ আছে। এককের এরকম প্রকারভেদ আছে। তাহলে একক যেগুলো আছে ইন ন্যাচারাল, আমরা সাধারণত যে এককগুলো দেখতে পারি, একক যেহেতু রাশি 2 প্রকার, এই জন্য এককও 2 প্রকার। এককও 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে যৌগিক একক। তাহলে মৌলিক একক আমরা কাকে বলবো? আমরা যে 7টা মৌলিক রাশি পাইছি, এই মৌলিক রাশিগুলোর একককে বলবো মৌলিক একক, কারণ মৌলিক রাশি এককের ভিতরে অন্য কোনো একক নেই।
ওটা একটাই স্বাধীন, ওই রাশিটার ভিতরে একক একটাই থাকবে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, মিটার একটা মৌলিক একক। ভরের একক কেজি, কেজি একটা মৌলিক একক। সময়ের একক সেকেন্ড, সেকেন্ড একটা মৌলিক একক। তাহলে মৌলিক একক কাকে বলবো? মৌলিক রাশিগুলোর একককে বলবো মৌলিক একক। মৌলিক রাশির একককে বলবো মৌলিক একক। ঠিক আছে, মৌলিক রাশিগুলোর একক, এটা সংক্ষেপে বললাম। মৌলিক রাশিগুলোর একককে মৌলিক একক বলে। তাহলে মৌলিক একক কয়টি হবে বলতো? মৌলিক একক হবে 7টি, কারণ মৌলিক রাশি কয়টি? 7টি। আর যতগুলো যৌগিক রাশি আছে, যৌগিক রাশিগুলোর একককে আমরা বলবো যৌগিক একক। অসংখ্য থাকবে, বুঝতে পারছো? অসংখ্য আছে এরকম। তাহলে মৌলিক একক কি, যৌগিক একক কি, এটা আমরা বুঝতে পারলাম। তোমরা এর সাথে আরো দুইটা একক আপাতত লিখে রাখো। একটা হচ্ছে সাপ্লিমেন্টারি একক, সাপ্লিমেন্টারি একক, এটা কি আমরা দেখব। আর এক ধরনের একক সাধারণত আমরা দেখি সুসংগত একক, সুসংগত একক, কোহারেন্ট ইউনিট। ঠিক আছে, একটা সাপ্লিমেন্টারি ইউনিট আর একটা হলো কোহারেন্ট ইউনিট। সাপ্লিমেন্টারি একক আর একটা হচ্ছে সুসংগত একক। এইগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে মৌলিক একক কোনগুলো? মৌলিক রাশিগুলোর একককে বলবো আমরা মৌলিক একক। মৌলিক রাশি কয়টি? 7টি, ওই 7টি একককে বলবো মৌলিক একক। আর যৌগিক একক কি? যৌগিক রাশি যেগুলো আছে সেগুলোর একককে বলবো আমরা কি বলতো? যৌগিক একক। বুঝতে পারছো? আর আরো দুইটা একক আমরা সাথে সাথে পড়বো, সেটা হলো সাপ্লিমেন্টারি একক আর একটা সুসংগত একক। এই দুটো একক কি আমরা পড়বো, একটু পরে পড়বো। তা প্রথমে আমরা একটু মৌলিক রাশিগুলোর এককগুলো দেখি, যে মৌলিক রাশিগুলোর এসআই একক কি। এসআই একক মানে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এককগুলো আমরা দেখবো। ঠিক আছে, আন্তর্জাতিক এককগুলো আমরা একটু দেখি, চলো। তাহলে আমাদের যে 7টি মৌলিক রাশি আছে, 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক একক আছে, এই এককগুলো আমরা একটু দেখি, চলো। আমি একটা বক্স তোমাদেরকে দেখাবো, ওই বক্সের ভিতরে সবকিছু থাকবে। একটু বক্সটা মনে রাখার চেষ্টা করবা, কারণ এই বক্সটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, বক্সটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। একটু খেয়াল করো, দেখো আমি একটা বক্স তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে আমরা নিব রাশি, ঠিক আছে, তারপর নিব রাশির প্রতীক, রাশির প্রতীক, তারপর আমরা নিব একক, তারপর আমরা নিব একক, তারপর নাও এককের প্রতীক, এককের প্রতীক, লাস্টে নাও মাত্রা। মাত্রাটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব, তবে 7টা মৌলিক রাশির মাত্রা আমি এখানে শিখাই দিয়ে যাচ্ছি, এগুলো মনে রাখবো। দেখো, বক্সটা একটু আমি ফিল আপ করি, তোমরা একটু দেখো। দেখো, আমরা যে 7টা মৌলিক রাশি, 7টা মৌলিক রাশি নিব। তাহলে প্রথম যেটা আছে এটা হলো কি বলতো? দৈর্ঘ্য, তারপর ভর। দৈর্ঘ্যের ইংলিশ কি ভাইয়া? লেন্থ। ঠিক আছে, দৈর্ঘ্য। তারপর আছে ভর, ভরের ইংলিশ কি ভাইয়া? মাস। দৈর্ঘ্য, ভর। তারপর আসে সময়, টাইম। দৈর্ঘ্য, ভর, সময়। তারপর আছে তাপমাত্রা। 7টা যে মৌলিক রাশি তোমাদেরকে দেখালাম সেটা, টেম্পারেচার, তাপমাত্রা। তারপর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট ফ্লো, তার এটা হলো তার তড়িৎ প্রবাহ হলো কারেন্ট ফ্লো, অথবা ইলেকট্রিক কারেন্ট বলা হয়, কারেন্ট ফ্লো, তড়িৎ প্রবাহ। তারপর পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, ইংলিশ হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ইংলিশ লিখলাম না, কারণ তাহলে আর একটা আমরা এখানে দেখতে পারবো না আমরা আর একটা। হ্যাঁ, পদার্থের পরিমাণ। আর একটা আছে আমাদের দীপন তীব্রতা, দীপন তীব্রতা, লুমিনাস ইন্টেন্সিটি। আমরা ইংলিশ লিখলাম না, হ্যাঁ, একটু দেখো তোমরা, এটা বোর্ডে আঁকতেছে না। হ্যাঁ, একসাথে যাতে সব দেখা যায়। আমি একটু দেখি যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা।
হ্যাঁ, ত্রিপন তীব্রতার মতো কোনো মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, তাহলে দৈর্ঘ্য যেটা আছে, এই দৈর্ঘ্য লেন্থ, দৈর্ঘ্য ইংলিশে বলা হতো লেন্থ, দৈর্ঘ্যকে যখন আমরা প্রকাশ করব, হ্যাঁ আমরা যখন দৈর্ঘ্য লিখবো যে কোনো বস্তুর দৈর্ঘ্য এইভাবে লিখবো যে দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার। হ্যাঁ, তার দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল। ওকে, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্যের একক মিটার, মনে থাকবে, দৈর্ঘ্যের একক হলো মিটার। এসআই একক, আমরা কিন্তু এগুলো একক দিচ্ছি এসআই একক। হ্যাঁ, এসআই একক। একককে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিটারকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। এককের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম, ঠিক আছে, মনে রাখো। দৈর্ঘ্যের সরি কি বললাম এটা আমি, দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এল। দেখো দৈর্ঘ্যের ইংলিশ কি? এল, লেন্থ। লেন্থের ছোট হাতের এল দ্বারা রাশির প্রতীক প্রকাশ করা হয়, আর বড় হাতের এল দ্বারা মাত্রা প্রকাশ করা হয়। এটা থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখছি, তার মানে এটা হলো মাত্রা। মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতর প্রকাশ করা হয়। তারপর দেখো ভর, ভর মাস। ভরকে আমরা কোথাও যখন প্রকাশ করি এম দ্বারা লিখি। এই যেমন তোমরা শিখছো বল এফ ইজ ইকুয়াল কি বলতো? এম এ। এম দ্বারা কি বুঝো? ভর। তাহলে রাশি ভরকে আমরা প্রকাশ করি হলো ছোট হাতের এম দ্বারা। ভরের একক হলো কিলোগ্রাম। কিলোগ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রাম। এই কিলোগ্রামকে সংক্ষেপে কেজি আকারে বলা হয়। কি আকারে বলা হয় বলতো? কেজি। কেজি হলো আমাদের ভরের একক। ঠিক আছে, একককে আমরা কি? কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা কিভাবে লিখি? কেজি। এটার প্রতীক কি? কেজি। কেজি হলো কিলোগ্রাম। ভরের মাত্রা কি? মাস। মাস থেকে ক্যাপিটাল এম, এটা হলো ভরের মাত্রা, ক্যাপিটাল এম। মাত্রাকে সবসময় ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপর সময়, টাইম, টি, ছোট হাতের টি দ্বারা সময়কে প্রকাশ করা হয়। এই যে ভি ইজ ইকুয়াল কি? ইউ প্লাস এ টি। এই সমীকরণ টিটা কি? সময়। তাহলে টিকে, সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? সেকেন্ড। সেকেন্ড, ঠিক আছে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, একক হলো এস। হ্যাঁ, যেমন আমরা লিখি টাইম টি ইজ ইকুয়াল কত বলতো? 5 সেকেন্ড। এটা হলো রাশির প্রতীক, এটা হলো এককের প্রতীক। 5 এর পর যেটা থাকে এটা সেকেন্ড। ঠিক আছে, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তারপর তাপমাত্রা। দেখো তাপমাত্রাকে থিটা দ্বারাও প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারাও প্রকাশ করা হয়। ক্যাপিটাল টি হচ্ছে যখন আমরা কেলভিন তাপমাত্রা, আমরা তাপমাত্রার একক পড়বো একটা, ডিগ্রি সেলসিয়াস কেলভিন। কেলভিন তাপমাত্রা যখন হয় তখন ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, আর এমনিতে তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। সেলসিয়াস ফারেনহাইট যে তাপমাত্রাগুলো সেগুলো থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তাপমাত্রা থিটা অথবা টি দ্বারা প্রকাশ করা হয়। টি যখন আমরা কেলভিন এককে তাপমাত্রাকে প্রকাশ করবো তখন ক্যাপিটাল টি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে তাপমাত্রার এসআই একক কি বলতো? কেলভিন। এই যে কেলভিনটা হচ্ছে এসআই একক, তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাপমাত্রার এসআই একক এত, কেলভিন কে দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, কে দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার মাত্রা কি? দেখো মনোযোগ দাও, তাপমাত্রার মাত্রা, মাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করি? মাত্রাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল থিটা দ্বারা। ক্যাপিটাল থিটা, এই তো একটা গোল চিহ্ন, গোল চিহ্নের ভিতরে আই কে উল্টে দিবা, আই সোজা, আই কে শুয়ে দিবা, শুয়ে থাকা আই, একটা গোল চিহ্নের ভিতরে শুয়ে থাকা, এটাকে বলে থিটা, বড় থিটা, ক্যাপিটাল থিটা। এটা হলো ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল থিটা। এটা হলো তাপমাত্রার মাত্রা। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে যখন আমরা প্রকাশ করি ছোট হাতের আই দ্বারা তড়িৎ প্রবাহকে কি করা হয় বলতো? প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আই। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এসে একক অ্যাম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী এ, এর নাম অনুযায়ী ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। আর যে তোমার তড়িৎ প্রবাহের যে মাত্রা আছে, মাত্রা হলো ক্যাপিটাল আই, মাত্রা হলো ক্যাপিটাল আই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ যেটা আছে, পদার্থের পরিমাণকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ এন। পদার্থের পরিমাণের এসে একক কি? মোল। এম ও এল ই, মোল। ঠিক আছে, মোল। মোলকে, মোলকে যখন আমরা লিখি, হ্যাঁ, এককের প্রতীক হিসেবে শুধু এম ও এল লিখি, এম ও এল ই, এটা হলো মোলের পূর্ণ স্পেলিং। কিন্তু যখন আমরা একক লিখবো শুধুমাত্র এম ও এল লিখবো। ঠিক আছে, আর পদার্থের পরিমাণের মাত্রা হলো ক্যাপিটাল এন।
ক্যাপিটাল এন। ঠিক আছে, এটা তোমরা পড়বা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল কত বলতো এন আর টি, যেখানে এনটা কি বলতো মূল সংখ্যা, এনটা হচ্ছে মূল সংখ্যা, কতটুকু পরিমাণ পদার্থ উপস্থিত আছে, মূল 1 মোল পরিমাণ পদার্থ উপস্থিত আছে, ওটা হলো পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, যার একক হলো মোল। ঠিক আছে, আর মাত্রা হলো ক্যাপিটাল এন। দীপন তীব্রতা, দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় আইভি দ্বারা, ইংলিশ হলো লুমিনাস ইন্টেন্সিটি, আইভি দ্বারা প্রকাশ করা হয়। রাশির প্রতীক দীপন তীব্রতাকে আইভি দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, ক্যান্ডেলা, ক্যান্ডেলা। ঠিক আছে, বাংলাটা আমি লিখলাম না, এখানে জায়গা কম, ক্যান্ডেলা। ঠিক আছে, এককের প্রতীক হলো ক্যান্ডেলা, যে ক্যান্ডেলা এটা সি আর ডি, সিডি দ্বারা কি করা হয় বলতো ক্যান্ডেলাকে প্রকাশ করা হয়, ক্যান্ডেলা সিডি। আর এটার যে মাত্রা, মাত্রা হলো ক্যাপিটাল জে, ক্যাপিটাল জে দ্বারা পদার্থের পরিমাণের মাত্রা প্রকাশ করা হয়। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারছো কি? তাহলে এই কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে ভাইয়া, এই কয়েকটা জিনিস, এই 7টা মৌলিক মাত্রা তোমার এই অধ্যায়ে মনে রাখতে হবে, কারণ এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক আছে মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণের প্রমাণ। তাহলে তুমি যদি এই 7টা মৌলিক মাত্রা মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি মাত্রা বিশ্লেষণের কোনো কিছু বুঝবা না, এটা ইম্পর্টেন্ট। দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এন, ভরের মাত্রা ক্যাপিটাল এম, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তড়িৎ প্রবাহের তাপমাত্রার মাত্রা ক্যাপিটাল থিটা, তড়িৎ প্রবাহের মাত্রা ক্যাপিটাল আই। বুঝতে পারছো? তারপর হলো পদার্থের পরিমাণের মাত্রা হলো এন, তারপর দীপন তীব্রতার মাত্রা হলো জি। আচ্ছা, পদার্থের পরিমাণ যেটা আছে এটা, এটার মাত্রাকে কোনো কোনো বইয়ে ক্যাপিটাল এ দ্বারাও প্রকাশ করা আছে, হয় ক্যাপিটাল আই না হলে কি বলতো ক্যাপিটাল এ, যেটাই বলো কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? কোনো কোনো বইয়ে ক্যাপিটাল এ, কোনো কোনো বইয়ে ক্যাপিটাল আই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দুইটাই হয়, দুইটা ইউজ করলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কি বলতো 7টা মৌলিক একক। তাহলে 7টা মৌলিক একক কে, কোনগুলো 7টা মৌলিক একক? এই তো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের একক মোল, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এই যে 7টা যে গোল করে দিলাম, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক একক। আর 7টা মৌলিক এককের যে মাত্রা, মৌলিক রাশির যে মাত্রা, এগুলো হলো সেগুলোর মাত্রা। বুঝতে পারছো? এই শখটা অবশ্যই 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 কি করবো বলতো মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এগুলো দেখলাম আমরা মৌলিক একক। এখন যদি আমরা যৌগিক একক দেখতে চাই, যেমন দেখো বেগ, বেগ মানে কি ভাইয়া? বেগ, বেগ মানে হলো সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। তাহলে সরণ যেটা আছে, সরণ এক প্রকার কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড যেটা আছে এটা বেগের একক। কিসের একক বলতো? বেগের একক। তাহলে বেগের একক যেটা আমরা পাচ্ছি মিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের যৌগিক একক, কারণ এটা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত। একটা ভর, ভরের একক মিটার, সময়ের একক সেকেন্ড, দুইটা মৌলিক একক সমন্বয়ে গঠিত, তাই মিটার পার সেকেন্ড যেটা আছে বেগের এককটা হচ্ছে যৌগিক একক। এরকম হাজার হাজার যৌগিক রাশি আছে, সবগুলো একক কি হবে বলতো? যৌগিক একক হবে। কিন্তু মৌলিক একক কয়টি? 7টি। তাহলে যৌগিক একক কি আর মৌলিক একক কি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে এটা আছে আমার যে শখ যেটা দিলাম, শখটা স্ক্রিনশট দিয়ে তুলে নাও। ঠিক আছে, অথবা খাতায় তুলে নাও। ওকে, স্ক্রিনশট দাও 1 2 3। ওকে, আশা করি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তোমাদের। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা আরো দুইটা একক সম্পর্কে একটু জানার চেষ্টা করব। একটা হচ্ছে আমি তোমাকে লিখে দিয়েছিলাম সাপ্লিমেন্টারি একক, আর কিছু কিছু জিনিস আছে সুসংগত একক। সাপ্লিমেন্টারি একক কোনগুলো আর সুসংগত একক কোনগুলো? দেখো, আমাদের পদার্থবিজ্ঞানে এমন কিছু রাশি আছে, এমন কিছু রাশি আছে যে রাশিগুলো একই জাতীয় দুইটা রাশির অনুপাত, একই জাতীয় দুইটা রাশির অনুপাত। যেমন তোমরা পড়বা পদার্থের গাঠনিক ধর্ম দিকে বিকৃতি, বিকৃতির পরিবর্তন ডিভাইডেড বাই আদি বিকৃতি। এটা দেখবা যে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তনের একক কি আসবে? মিটার। আর আদি দৈর্ঘ্য, ওটা একক কি বলবো? মিটার। মিটার মিটার কেটে যাবে, তাহলে কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে সাপ্লিমেন্টারি একক কি? সাপ্লিমেন্টারি একক আসলে কোনগুলো? সাপ্লিমেন্টারি একক, তাহলে আমাদের পদার্থবিজ্ঞানে এমন কিছু রাশি আছে যারা একই জাতীয় দুইটা রাশির অনুপাত হয়, একই রাশির দুইটা রাশির অনুপাত হয়, তাহলে তাদের কোনো একক থাকার কথা নয়, কিন্তু হিসাবে সুবিধার্থে এমন কিছু একক ধরে নেওয়া হয়েছে। একই জাতীয় দুটো রাশি অনুপাত হওয়া সত্ত্বেও তাদের কিছু একক ধরে নেওয়া হয়েছে।
তাহলে আমাদের এমন কিছু রাশি আছে, এমন কিছু রাশি আছে যা একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই এদের কোনো একক থাকার কথা নয়, কিন্তু হিসাবের সুবিধার্থে তাদের একক ধরা হয়েছে, হিসাবের সুবিধার্থে তাদের একক ধরা হয়েছে, একক ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে হিসাবের সুবিধার্থে তুমি একক থাকার কথা নয় কিন্তু একক ধরে নিয়েছো, এগুলোকে আমরা কি বলবো বলতো? সাপ্লিমেন্টারি একক। এরূপ একককে সাপ্লিমেন্টারি একক বলে, সাপ্লিমেন্টারি একক বলে। ঠিক আছে, এরকম সাপ্লিমেন্টারি একক আছে দুইটি। ঠিক আছে, সাপ্লিমেন্টারি একক আছে এরকম দুইটি, সাপ্লিমেন্টারি একক আছে দুইটি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে রেডিয়ান। কি বলতো? রেডিয়ান। রেডিয়ান যেটা আছে এটা হচ্ছে সমতল কোণের একক, সমতল কোণের একক, সমতল কোণের একককে বলা হয় রেডিয়ান। দুই নাম্বার আরেকটা আছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। ঠিক আছে, এটা হলো ঘন কোণের একক, ঘন কোণের একক। রেডিয়ানকে সংক্ষেপে লেখা হয় RAD দ্বারা, আর স্টেরেডিয়ানকে সংক্ষেপে লেখা হয় SR দ্বারা। ঠিক আছে, রেডিয়ানকে সংক্ষেপে RAD, রেডিয়ান থেকে RAD, আর স্টেরেডিয়ান থেকে SR। ঠিক আছে, SR দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে রেডিয়ান কি জিনিস আর স্টেরেডিয়ান কি জিনিস, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। রেডিয়ান কি? ঠিক আছে, সমতল কোণ। সমতল কোণ বলতে তুমি ধরো একটা বৃত্ত অঙ্কন করবা। ধরো এই যে আমার যে হাতটা আছে, আমার যে হাতটা আছে, এটা হাতের দেখতে পাচ্ছ, এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করলে আমার হাতটা এরকম কি হয়ে যাবে বলো? ধরো এইভাবে আমি হাতটা ফুটো করে এইটুকু বৃত্তাকার জায়গাটুকু বের করে নিলাম। তাহলে তোমার কাছে দেখতে কেমন একটা জিনিস পাবা তুমি বলো তো? তুমি এই তো এইরকম কোন একটা আমার হাতের এরকম একটা জিনিস পাবা। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় সমতল। এটাকে বলা হয় কি বলতো? সমতল কোণ, সমতল একটা বস্তু। যে বর্ডার এইটুকু জায়গা আমি ধরো বৃত্তাকার করে কেটে নিলাম। ঠিক আছে, বৃত্তাকার করে কেটে নিলাম। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। কতটুকু কোণ উৎপন্ন হবে দেখো? কতটুকু কোণকে আমরা 1 রেডিয়ান বলবো? এই যে এখানে যেহেতু একটা বৃত্ত অঙ্কন করছো, তার মানে অবশ্যই বৃত্তের একটা কি আছে? ব্যাসার্ধ আছে। এইটুকু হলো কি বলতো? বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা কি বললাম বলতো? আর। তুমি কি করবা? এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে এখান থেকে পরিধির উপর একটা বৃত্তচাপ অঙ্কন করে দিবা। বৃত্তচাপ, এই তো বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? পরিধির, বৃত্তের পরিধির উপর একটা অংশ, ওটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে ব্যাসার্ধের সমান করে তুমি কি করবে বলতো? এরকম করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিবা। তাহলে এই বিন্দুটা এখানে গিয়ে কাটলাম আমরা। এই যে ব্যাসার্ধের সমান একটা বৃত্তের চাপ নিলাম, এই যে ব্যাসার্ধের সমান করে, এই দৈর্ঘ্য সমান করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ওকে, তাহলে এই যে ব্যাসার্ধের সমান করে যখন তুমি বৃত্তচাপটা অঙ্কন করে নিলা, এই যে এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো লাল কালি নিয়ে, এই বৃত্তচাপের প্রথম বিন্দু থেকে তুমি কি করবা? বৃত্তের কেন্দ্রে একটা যোগ করে দিবা। এই যে শেষ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রটা যোগ করে দিবা। তাহলে দেখো তো একটা কোণ উৎপন্ন হয়েছে না এখানে? এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই কোণটুকুকে আমরা বলবো 1 রেডিয়ান। এটাকে আমরা বলবো 1 রেডিয়ান। বুঝতে পারছো? ছোট হয়েছে আমার একটু বৃত্তটা। তাহলে এই দেখো, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এস ইকুয়াল যদি কি হয় বলো তো? আর হয়। মানে পরিধি বৃত্তের চাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর দৈর্ঘ্যটা যদি আর এর দৈর্ঘ্যের সমান হয়, তখন ওই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো রেডিয়ান। ঠিক আছে, তাহলে রেডিয়ানের সংজ্ঞা কি বলো? বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান
বলে। এটা হলো রেডিয়ানের সংজ্ঞা। ঠিক আছে, এখন দেখো, বুঝতে আশা করি। তাহলে একটা, এই যে বোর্ডটা আছে, বোর্ডের এই জায়গাটা তুমি কি করবা বলতো, আর মিটার ব্যাসার্ধের একটা জায়গা নিয়ে তুমি কি করলা বলতো, ধরো কেটে নিলা। কেটে নেওয়ার পর তোমার কাছে এরকম একটা জিনিস বের হয়ে আসবে, যেটা দেখতে কেমন হবে, সমতল। ওই সমতল বস্তুর উপর তুমি একটা কি করবা বলতো, কোণ অঙ্কন করবা। কিভাবে কোণ অঙ্কন করবা? এই ব্যাসার্ধের সমান বৃত্তের চাপ নিবা, বৃত্তের চাপ। এই বৃত্তের চাপটা বৃত্তের কেন্দ্রে যেটুকু কোণ উৎপন্ন করবে, এইটুকু কোণকে আমরা বলবো 1 রেডিয়ান কোণ। ঠিক আছে, 1 রেডিয়ান কোণ। ক্লিয়ার, বোঝা গেছে? এই যে এটা যদি সম্পূর্ণ কোণ, এটাকে যদি সম্পূর্ণ একবার ঘুরাও, তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলে 2π রেডিয়ান বা 360 ডিগ্রি। ঠিক আছে, যাই হোক, রেডিয়ান ডিগ্রির দিকে আমি ওইদিকে যাইতে চাচ্ছি না এখন। তাও এটা মনে রাখতে পারো যে একটা একটা বস্তু ধরো, এই যে এটাকে যদি সম্পূর্ণ একবার ঘুরে নিয়ে আসে, বৃত্তাকার পদ্ধতি সম্পূর্ণ একবার ঘুরে নিয়ে আসে, এই যে সম্পূর্ণ কোণটা, তাহলে বৃত্তের কেন্দ্রে এই কোণটা হবে 2π রেডিয়ান। 2π রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ানকে শুধুমাত্র আর এ ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাই লেখো। এই 2π রেডিয়ান মানে হলো 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ 2π রেডিয়ান ইকুয়াল 360 ডিগ্রি। ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও। দেখো, রেডিয়ান তো আমরা আগে থেকেই দেখে আসছি, কিন্তু তোমাদের ভিতর অনেকেরই হয়তো বা স্টেরেডিয়ান যে কোণ, এইটা কি জিনিস এইটা জানা নেই। এটা হলো ঘন কোণের একক। ঘন কোণ বলতে কেমন, দেখো আমি তোমাকে একটু, তুমি জাস্ট একটু ইমাজিন করো, যেহেতু আমাদের বোর্ডটা 2D, 3Dটা অঙ্কন করা আমাদের ঝামেলা। তুমি একটা ফুটবল নিবা, এটা ধরো একটা ফুটবল। ফুটবলটা একটা ঘনক আকৃতির বস্তু। ঠিক আছে, 3D বস্তু। একটা ফুটবল নিবা তুমি, ফুটবল নিবা। ঠিক আছে, ফুটবলের পৃষ্ঠের উপর তুমি 1 মিটার স্কোয়ার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নিবা। ঠিক আছে, সরি, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল যুক্ত একটা বৃত্ত অঙ্কন করে নিবা। এটা আমার ফুটবলে, দেখো মনে করো ফুটবলের পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপর একটা বৃত্ত অঙ্কন করবা। তাহলে বৃত্তটা কেমন হবে? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্ত হবে। তো দেখো, এটা যেহেতু 2D, তাহলে আমরা 2D থেকে একটু একটু অঙ্কন করে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা তোমার কাছে একটা ফুটবল ছিল, এটা একটা ফুটবল। ওকে, ফুটবলের পৃষ্ঠের উপর আমি কি করবো বলতো, 1 মিটার স্কোয়ার জায়গা জুড়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে ধরো ফুটবলের পৃষ্ঠের উপর আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি, এটা পৃষ্ঠের উপরে, এটা পৃষ্ঠের উপরে এইটুকু জায়গা জুড়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো, এই বৃত্তের ক্ষেত্রফল কত বলতো, 1 মিটার স্কোয়ার। আরো একটা শর্ত আছে, তুমি এইখানে যে ফুটবল যেটা নিচ্ছ, গোলক, ফুটবল মানে হলো একটা গোলক, ফুটবল মানে হলো একটা গোলক। তুমি যে গোলকটা নিচ্ছ বা ফুটবলটা নিচ্ছ, ওইটার ব্যাসার্ধ হবে 1 মিটার। ঠিক আছে, এটার ব্যাসার্ধ হবে 1 মিটার। তাহলে 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, ওই গোলকের পৃষ্ঠের উপরে তুমি 1 মিটার স্কোয়ার জায়গা জুড়ে একটা বৃত্ত অঙ্কন করবা। এই যে বৃত্ত যেটা অঙ্কন করলে, বৃত্তের উপর প্রতিটি বিন্দু থেকে, বৃত্তের উপরে, বৃত্তের যে পরিধি আছে, পরিধির উপরে প্রতিটি বিন্দু থেকে তুমি কি করবা, ওই কেন্দ্রটা যোগ করে দিবা, কেন্দ্রটা যোগ করে দিবা, কেন্দ্রটা যোগ করে দিবা, এরকম করে কেন্দ্র যোগ করতে থাকবে। তা যদি যোগ করে দাও, তাহলে তুমি কেমন একটা জিনিস পাবা দেখো তো, এরকম একটা কিছু জিনিস পাবা। এখন তুমি যদি ধরো পৃষ্ঠে এভাবে নিছো, 1 মিটার স্কোয়ার জায়গা জুড়ে এ করে, এই প্রত্যেকটা পরিধির উপর থেকে প্রত্যেকটা বিন্দু থেকে কেন্দ্র যোগ করে দিছো। যোগ করে দিয়ে এই যে বৃত্ত যেটা নিছো, ওর খোলটা তুলে নিছো। আর খোলটা যদি তুলে নাও, এই যে দেখো উপরে যে খোল আছে, মানে ফুটবলের যে খোলাটা আছে উপরে উপরে, এই খোলটাকে আমি কি করলাম বলতো, তুলে নিলাম। তাহলে এরকম শঙ্কু আকৃতির একটা তুমি কি করতে পারবা বলতো, জিনিস দেখতে পারবা না? এরকম শঙ্কু আকৃতির একটা জিনিস দেখবে, দেখো এই যে এরকম, এরকম শঙ্কু আকৃতির একটা জিনিস দেখবে, যেটা মাথাটা বৃত্তাকার হবে আসলে। এই যে শঙ্কু আকৃতির একটা জিনিস। আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে এ করি, ওই মাছ ধরি, ডার্কি ডার্কি এরকম একটা জিনিস থাকে। ঠিক আছে, মাছের ভিতর ঢুকলে আর বাড়াতে পারে না। হ্যাঁ, লম্বা বাঁশের এ দেওয়া থাকে। ওটাকে বলা হবে কি বলতো, 1 স্টেরেডিয়ান। 1 মিটার ব্যাসার্ধের গোলক, 1 মিটার ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে যদি আমরা কি করি বলতো, 1 মিটার স্কোয়ার একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের পরিধির উপরে প্রতিটি বিন্দু থেকে যদি আমি কি করি, বৃত্তের কেন্দ্রটা যোগ করি, তাহলে যে ঘন কোণ উৎপন্ন হচ্ছে, যে ঘন কোণ উৎপন্ন হচ্ছে, এই ঘন কোণটাকে বলবো আমরা স্টেরেডিয়ান। 1 স্টেরেডিয়ান। 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, তার পৃষ্ঠের উপর আমরা 1 মিটার স্কোয়ার জায়গা জুড়ে একটা ক্ষেত্রফল নিব। ওই ক্ষেত্রফলের বা বৃত্তের প্রতিটি পরিধির উপর থেকে আমরা কি করব বলতো, ওই গোলকের কেন্দ্র যোগ করে দিব। যোগ করে দিলে এরকম একটা জিনিস দেখতে পাবো। ওই কোণটাকে বলা হবে ঘনকোণ। ওই কোণটাকে কি বলা হবে, ঘনকোণ। ঠিক আছে, এই তো এরকম একটা জিনিস দেখতে পারবা। দেখো, বার্থডে টুপি, বার্থডে টুপি, টুপি, বার্থডেতে টুপি পরাও না বন্ধুদেরকে, ওই টুপির পরিমাণ এই দেও, এই টুপি, এটা হলো ঘনকোণ। এরকম দেখতে হবে, এটা এরকম দেখতে হবে। দেখো, বুঝছো? এই তো ঘনকোণ। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হবে ঘনকোণ। এই তো এটা হবে বৃত্তাকার, পরিধির উপর একটা জায়গা,
গোলকের পৃষ্ঠের উপর একটা জায়গা থাকবে 1 মিটার স্কয়ার জায়গা, যেখানে পরিধির উপর থেকে কেন্দ্রটা যোগ করে দেবে। যোগ করলে এরকম হবে। দেখো এই দেখো এই দেখো এই দেখো, বুঝাইতে পারছি আমি? 2D তে 3D যেটুকু বুঝাইতে পারছি ওইটাই। ওই যে কোণ যেখানে উৎপন্ন হলো, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো, এটা ঘনকোণ। এই ঘনকোণটাকে আমরা কি বলবো বলতো? 1 স্টেরেডিয়ান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখতে চাই, 1 স্টেরেডিয়ান মানে কত? 1 মিটার ব্যাসার্ধের গোলকের, 1 মিটার ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে 1 মিটার স্কয়ার বৃত্ত, গোলকের কেন্দ্রে বৃত্ত, গোলকের কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে, যে ঘনকোণ উৎপন্ন করে তাকে 1 স্টেরেডিয়ান বলে। বুঝতে পারছো? মানে এরকম একটা, এই তো পরিধি থেকে নিছো, এরকম করে কেন্দ্রটা যোগ করে দিছো, এরকম কোন একটা জিনিস। ঠিক আছে, এই যে কোণটা উৎপন্ন করছে কেন্দ্রে, এটা এটাকে বলা হবে 1 স্টেরেডিয়ান। এটা একটা ঘনকোণ, এটা একটা ঘনকোণ, এটাকে বলা হবে 1 স্টেরেডিয়ান। ঠিক আছে, তাহলে সাপ্লিমেন্টারি একক কি? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সাপ্লিমেন্টারি একক কি? রেডিয়ান, আর একটা কি বলতো? স্টেরেডিয়ান। এই দুটি একই জাতীয় রাশির অনুপাত। ঠিক আছে, একই জাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও, হ্যাঁ, এদের রেডিয়ান যেটা আছে, আচ্ছা এটা যে একই জাতীয় রাশির অনুপাত, রেডিয়ান যে একই জাতীয় রাশির অনুপাত, সেটা কিভাবে বুঝবো দেখো তো? আমরা যে কোণের সংজ্ঞা জানি, যে ধরো এটা যদি একটা কোণ হয়, হ্যাঁ, এটা যদি একটা থিটা হয়, কোণ যদি থিটা হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটা যদি পরিধি হয়, তোমরা শিখে আসো না এস ইকুয়াল কত বলো তো? আর থিটা। তাহলে কোণ থিটা ইকুয়াল কত? এস ডিভাইডেড বাই আর। এসটা কি দেখো তো? এদের পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব, চাপ, এটা একটা দূরত্ব। আরটা কি? ব্যাসার্ধ, এটা একটা দূরত্ব। তাহলে দূরত্ব ভাগ দূরত্ব একই জাতীয় দুইটা রাশির অনুপাত না? তাহলে তো এর কোনো একক থাকার কথা না। কিন্তু কোণ পরিমাপের জন্য আমরা একক ধরে নেই রেডিয়ান। এটাকে বলা হয় কি বলতো? হ্যাঁ, সাপ্লিমেন্টারি একক। ঠিক আছে, আশা করি সাপ্লিমেন্টারি একক সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। তাহলে এখন দেখো, আমাদের আরো এক ধরনের এককের কথা আমরা বলেছিলাম, যে আমরা আরো এক ধরনের একক দেখবো, সেটা হলো সুসংগত একক। তাহলে মৌলিক একক কি দেখেছি, যৌগিক একক কি দেখেছি, তারপর সাপ্লিমেন্টারি একক কি সেটাও দেখলাম আমরা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুসংগত একক। কি একক বলতো? সুসংগত একক, কোহেরেন্ট ইউনিট। ঠিক আছে, চলো সুসংগত একক কি এটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো সুসংগত একক, সুসংগত একক। কিরে, ভিডিও চলতিছে নাকি কাটে গেল? কিছু তো বুঝতেছি না। আমি অন্ধ হয়ে তোমাদের ভিডিও করি ভাইয়ারা, বুঝছো? হ্যাঁ, চলতেছে আলহামদুলিল্লাহ। চলো সুসংগত একক কি এটা একটু দেখার চেষ্টা করি। সুসংগত একক, কোহেরেন্ট ইউনিট। তাহলে দেখো, আমরা অনেকগুলো মৌলিক রাশি আছে, অনেক যৌগিক রাশি আছে বা লব্ধ রাশি আছে, যেগুলো অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তা এরকম কিছু লব্ধ রাশি আছে যারা অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। কিন্তু একটা লব্ধ রাশি যেহেতু অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, ওই অনেকগুলো মৌলিক রাশির মৌলিক এককের পরিবর্তে আমরা একটা একক ব্যবহার করি, সমতুল্য একটা একক ব্যবহার করি, তাকে বলা হয় সুসংগত একক। ঠিক আছে, তাহলে আমরা জানি লব্ধ একক যেগুলো আছে বা যৌগিক একক যেগুলো আছে, লব্ধ একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, মৌলিক এককের সমন্বয়ে গঠিত। তাহলে লব্ধ একক যেগুলো আছে সেগুলো একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত। তাহলে যে লব্ধ একক যেটা পাইলাম ওটা অনেকগুলো মৌলিক একক থাকে। তাহলে ওই লব্ধ এককের অনেকগুলো মৌলিক এককের পরিবর্তে আমরা একটা সমতুল্য একক ব্যবহার করি, যাকে বলা হয় সুসংগত একক। বোঝো না হয়তো বা, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। লব্ধ এককের পরিবর্তে যে একটি সমতুল্য একক ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় তাকে সুসংগত একক বলে, সুসংগত একক বলে। যেমন দেখো, একটা খুব সহজ এক্সাম্পল তোমাদেরকে দিই। আচ্ছা ভাইয়া বলো তো, বল, বলে ফিজিক্যাল কি লেখা যায়? এম এ। তাহলে বলের যদি আমরা একক বার করতে চাই, তাহলে বলের একক কি হবে বলো? ভরের একক হলো কেজি, ত্বরণের একক হলো
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা এটা জানো। ভরের একক কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অনেকগুলো, দেখো তো বলের একক যেটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে গঠিত না? একটা কেজি, একটা মিটার, আর একটা সেকেন্ড। এটা একটা লব্ধ একক। তাহলে এই লব্ধ একক যেটা আছে, এটা যেটা অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে গঠিত, এই লব্ধ এককের পরিবর্তে আমরা একটা সমতুল্য একক অনেক সময় ইউজ করি। যেমন দেখো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলি বলতো? নিউটন। এটাকে আমরা কি বলি? নিউটন। তাহলে এই যে নিউটনকে আমরা বলবো সুসংগত একক। নিউটনকে কি বলবো? সুসংগত একক। তাহলে বল একটা লব্ধ রাশি, এর যে একক এটা হলো লব্ধ একক। লব্ধ একক অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে কি হয় বলতো? গঠিত হয়। অনেকগুলো মৌলিক এককের পরিবর্তে যখন আমরা একটা সমতুল্য একক ইউজ করব, যেটাকে বলবো নিউটন, মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অনেকগুলো লব্ধ এককের পরিবর্তে ওটা সমতুল্য যে এককটা আমরা ইউজ করি, এটাকে বলা হয় সুসংগত একক। বলের একক নিউটন। নিউটনটা কি বলতো? সুসংগত একক। বোঝা গেল কি বললাম? একইভাবে দেখো তো কাজ, কাজ, কাজ। তোমরা যখন কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল কি লেখো বলো তো? বল ইনটু কি বলো তো? সরণ। বল ইনটু কি বলো? সরণ। তাহলে কাজের একক যখন তোমরা কি করো বলো তো? বের করো। কাজে বলের একক কি বলো তো? নিউটন। এই তো যেটা বার করলা, নিউটন। আর সময়ের একক কি, সরণের একক কি বলো তো? মিটার। তোমরা কি নিউটন মিটার বলো? কাজের একক নিউটন মিটার বলো? বলো না। কি বলো? জুল। কাজের একক কি বলো? জুল। তাহলে এই যে জুল যেটা দেখতেছো, এটা হচ্ছে সুসংগত একক। জুলটা কি বলতো? সুসংগত। এরকম অনেকগুলো একক রয়েছে, এরকম অনেক একক রয়েছে। দেখো বলের একক গেল, কাজের একক গেল। তারপর আমি যদি তোমাকে এর একক দেখাই, দেখো কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক, কম্পাঙ্ক এ ফিজিক্যাল তুমি কি লেখো? 1/t পর্যায়কাল। 1/t পর্যায়কাল, এটা মানে কি বলতো? কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে কম্পাঙ্কের একক যদি লিখি আমরা, একক কি হবে বলতো? পার সেকেন্ড হবে না? পার সেকেন্ড হবে, কিন্তু কম্পাঙ্কের একক কি পার সেকেন্ড পড়ো তুমি? তুমি কি পড়ো? হার্জ। তুমি কি পড়ো? হার্জ। তাহলে হার্জ যেটা আছে, এটা হচ্ছে সুসংগত একক। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপর দেখো এরকম আরো আরো কিছু কিছু জিনিস আমরা পড়ি। যেমন দেখো রোধ। আচ্ছা বলো, ভি ইজ ইকুয়াল কি লেখা যায়? আই আর না? আই আর না? তাহলে আর সমান কি লিখবা? ভি ডিভাইডেড বাই আই। বিভবের একক কি বলতো? বিভবের একক আমরা লিখি ভোল্ট। ভোল্ট। আর তড়িৎ প্রবাহের একক কি বলতো? অ্যাম্পিয়ার। মানে এটাকে আমরা লিখবো ভোল্ট পার অ্যাম্পিয়ার। ভোল্ট পার অ্যাম্পিয়ার আমরা বলি, আমরা রোধের একক কি ভোল্ট পার অ্যাম্পিয়ার বলি না, আমরা কি বলি? ওহম। আমরা কি বলি? ওহম বলি। বুঝতে পারছো? আবার দেখো তড়িৎ প্রবাহ যেটা আছে, তড়িৎ প্রবাহ যে অ্যাম্পিয়ার লিখছি, এই অ্যাম্পিয়ার নিজে একটা সুসংগত একক। দেখো আই ইজ ইকুয়াল আমরা কি জানি বলতো? কিউ ডিভাইডেড বাই টি জানি না? চার্জ ডিভাইডেড বাই সময়। চার্জের একক কি বলতো? কুলম। আর সময়ের একক কি বলতো? সেকেন্ড। তার মানে তড়িৎ প্রবাহের একক হওয়ার কত? কুলম পার সেকেন্ড। কিন্তু আমরা কুলম পার সেকেন্ড বলি না, আমরা কি বলি বলতো? অ্যাম্পিয়ার বলি। আবার এখানে যে কুলম বললাম, আবার এখানে যে কুলম বললাম, এই কুলম সুসংগত একক। দেখো কিউ মানে কি লিখতে পারবা? আইটি লিখতে পারবা না? তড়িৎ প্রবাহের একক কি বলতো? অ্যাম্পিয়ার। সময়ের একক কি বলতো? সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড হওয়ার কথা চার্জের একক, কিন্তু তা আমরা বলি না, আমরা কি বলি বলতো? কুলম। সিও এল ও ইউ এম, কুলম। আমরা বলি কুলম। তাহলে এই যেগুলো আমরা ইউজ করতেছি, অনেকগুলো মৌলিক এককের পরিবর্তে একটা আমরা একক যেটা ইউজ করতেছি, এগুলোকে আমরা বলবো কি বলতো? সুসংগত একক। এগুলোকে কি বলবো? সুসংগত একক। তারপর দেখো ধারকত্ব, যে তোমরা পড়ো ধারকত্ব। ধারকত্ব, ধারকত্ব সি ইজ ইকুয়াল কি বলতো? কিউ ডিভাইডেড বাই ভি। এগুলো পড়বা তোমরা, সমস্যা নেই, স্থিতিরোধ অধ্যায় পড়বা। তাহলে চার্জের একক কি বলতো? চার্জের একক হলো কুলম। আর বিভবের একক কি হলো? ভোল্ট। বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। তাহলে এটা এটা হওয়ার কথা কি? কুলম পার ভোল্ট। কিন্তু আমরা ধারকত্বের একক কি কুলম পার ভোল্ট বলি না? কুলম পার ভোল্ট আমরা বলি না, আমরা কি বলি? ফ্যারাড। ধারকত্বের একক কি বলতো? ফ্যারাড। তাহলে এখানে যে ফ্যারাড লিখলা, এখানে যে কুলম লিখলা, এখানে যে অ্যাম্পিয়ার লিখলাম, এখানে যে ওহম লিখলাম, হার্জ লিখলাম, জুল লিখলাম, নিউটন লিখলাম, এগুলো অনেকগুলো মৌলিক এককের পরিবর্তে লেখা। তাহলে এই যে যেগুলো গোল করে দিচ্ছে, সবগুলো কি বলতো? সুসংগত একক। এরকম অনেকগুলো এককে আমরা পদার্থবিজ্ঞানে ব্যবহার করি। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। তো আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা যে 7টা মৌলিক একক আছে আমাদের, দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর পদার্থের পরিমাণ, দীপন, তীব্রতা, এটা আমাদের যে 7টা মৌলিক রাশির আছে, এই রাশির যে 7টা মৌলিক একক আছে, ঠিক আছে, এই 7টা মৌলিক এককের সংজ্ঞা পড়বো আমরা এসআই পদ্ধতিতে। যে মৌলিক একক আছে, এই 7টা মৌলিক এককের সংজ্ঞা আমরা এরপরে লেকচারেই পড়বো। ঠিক আছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।